দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ইসলামী ব্যাংক, বাংলাদেশের যে বৃহৎ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, সেখানে হাজার হাজার লোক কিভাবে রুল ভায়োলেশন করে অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়েছে, সেই গল্পটি আজকে আমরা শুনবো। আমরা এর আগে জেনেছি কিভাবে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এবং ব্যাংকটি এখন ডিপোজিটারের টাকা ফেরত দিতে পারছে না। তো শুধু লোন অনিয়মের মধ্যেই ব্যাংকটি সীমাবদ্ধ নাই, সেখানে কর্মী নিয়োগের ক্ষেত্রেও কত বড় বড় অনিয়ম হয়েছে। এবং আমরা সম্প্রতি যে দেখি বিভিন্ন ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংকের বিভিন্ন এমপ্লয়িরা যে বিভিন্ন আন্দোলন করে থাকে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা দেখেছি যে রেজিম চেঞ্জের পর 5ই আগস্টের পর এই ইসলামী ব্যাংকের বোর্ড রিকনস্ট্রাক্ট করা হয় এবং সেই বোর্ড প্রায় 5,000 এমপ্লয়ির তাকে চাকরি থেকে বরখাস্ত করে। তো এগুলো আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখতে পাই যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। বাট এই কর্মীদেরকে কিভাবে, কি ধরনের অনিয়ম করে একটি অঞ্চল ভিত্তিক কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটি তদন্ত রিপোর্টে উঠে এসেছে। এই তদন্ত রিপোর্টটি নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে আপনি অনেক ধরনের অনিয়ম আমরা দেখতে পাচ্ছি এখানে রিক্রুটমেন্টে, কি ভাবে আসলে এই অনিয়মগুলো করা হয়েছে? আপনাকে ধন্যবাদ। যে শেখ হাসিনার আমলে যে এসালমের নিয়ন্ত্রণে যখন ইসলামী ব্যাংক ছিল, ইসলামী ব্যাংকের চাকরি ছিল হচ্ছে যে শুধুমাত্র সিবির উপরে নির্ভরশীল এবং ওই সিবিটা হতে হবে একটি নির্দিষ্ট অঞ্চলের লোকজনের। যদি ওই নির্দিষ্ট অঞ্চলের লোকজনই হয় তখনই হচ্ছে যে চাকরি আপনার নিশ্চয়তা রয়েছে। এটা এক ধরনের রূপকথার গল্পের মতন, যেখানে হচ্ছে এসালমের বাড়িতে, কখনো কখনো মসজিদে, কখনো তার বাসার উঠানের সামনে সামিয়ানা টাঙ্গিয়ে হচ্ছে এই সিবিগুলা যাচাই বাছাই করা হতো। আমরা যদি দেখি যে 5ই এই আগস্ট, তথ্যগুলো প্রথমে যদি আমরা জানি যে কার তদন্তের ভিত্তিতে আপনি এগুলো বলছেন। যে আমাদের আজকের রিপোর্টে যে চিত্রটা উঠে এসেছে, এসালমের আমলে 10,800 নিয়োগ হয়েছে ইসলামী ব্যাংকে কেবলমাত্র। তো এই 10,800 নিয়োগ, এই যে চিত্রটা এসেছে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানী রিপোর্ট এবং 4টি অডিট ফার্ম 5ই আগস্টের পরে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাচাই বাছাই করতে গিয়ে এই তথ্যটা উঠে এসেছে। এই অডিট ফার্ম এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যাংকগুলোর হচ্ছে যে ঋণ জালিয়াতি আরও অন্যান্য বিষয়গুলো নিয়েও অডিট করেছে। আমরা আজকে রিপোর্টটা করেছি ব্যাংকের যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আমি যদি বলি যে এখানে এসালমের আমলে হচ্ছে এই যে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখানে 10,800 জনবল নিয়োগ হয়েছে, যার মধ্যে 8,500 অধিক জনবল নিয়োগ হয়েছে শুধুমাত্র একটি জেলা থেকে, যেটা চট্টগ্রাম, এবং একটি জেলা না, সে একটি জেলার একটি উপজেলায় আপনার পটিয়া যে উপজেলাটা, সেই উপজেলা থেকে 5,000-এর অধিক নিয়োগ হয়েছে। আমরা যদি ধরি যে এই পটিয়াতে কি, কেন পটিয়া থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, এখানে কেন পটিয়া থেকে নেওয়ার, যে এসালম গ্রুপের যে মালিক সাইফুল ইসলাম মাসুদ, তার বাড়ি হচ্ছে পটিয়াতে, সেজন্যই হচ্ছে তার পুরো এই যে নিয়োগ প্রক্রিয়াটায় এই পটিয়া এবং চট্টগ্রাম জেলা থেকেই নিয়োগ দিয়েছেন। আমি যদি আরেকটু স্ট্যাটিস্টিক যদি বলি যে 2017 সালে যখন এসালমের নিয়ন্ত্রণে যায় ইসলামী ব্যাংক, তখন হচ্ছে পুরো চট্টগ্রাম জেলাতে ইসলামী ব্যাংকের লোকজন ছিল হচ্ছে 840 জন। আর সেটা হচ্ছে 5ই আগস্টের পরে, মানে 2024-এ 5ই আগস্টের পরে সেখানে জনবল হয়েছে 8,500 অধিক। তার মানে হচ্ছে এখানে 900, মানে যে এটা পার্সেন্টেজ হিসাবে হচ্ছে যে প্রায় 900%। অন্যদিকে যদি আমি পটিয়ার হিসাবটাই বলি, পটিয়াতে একটি উপজেলায় 2017 সালে ছিল মাত্র 44 জন কর্মকর্তা, সেটা 5ই আগস্টের পরে এখানে দেখা গেছে যে 5,000-এর অধিক। তার মানে হচ্ছে এখানে 10,000% মানে যে প্রবৃদ্ধি হয়েছে শুধুমাত্র একটি উপজেলা থেকে। আর এই নিয়োগ প্রক্রিয়ার আমাদের কাছে যে তথ্য এসেছে, ইতিমধ্যে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে, যেমন বাঁশখালী, পটিয়া, সেখানে হচ্ছে যে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, তারপরে হচ্ছে ক্যাশ, পুরুষ মহিলা, এদের জন্য স্পেশাল বক্স বসানো হতো। ওই বক্সের মধ্যে যখন নির্দিষ্ট পরিমাণে সিবি পড়তো, ওই সিবিগুলো যাচাই বাছাই করে হেড অফিসে পাঠানো হতো এবং তার ভিত্তিতে কোনো সময় হচ্ছে যে কিছু সময় হচ্ছে মৌখিক
এবং লিখিত পরীক্ষা হয়েছে, সেটারও একটা সিস্টেমে হয়েছে। আর অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে যে পরীক্ষা এবং মৌখিক লিখিত পরীক্ষা ছাড়া এবং বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়োগগুলো হয়েছে। আপনি এখানে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে আপনি এখানে পাওয়া গেছে? হ্যাঁ, এখানে হচ্ছে যে যেই নিয়োগগুলো হচ্ছে যে আপনার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এবং হচ্ছে আপনার জেনারেল, এর মধ্যে প্রায় 5,000 কোনো ধরনের হচ্ছে যে মৌখিক লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ বা কোনো হয়েছে। সার্কুলারও কি হয়নি? সার্কুলার হলো, এটা চট্টগ্রামের জন্য স্পেসিফিক আলাদা হয়েছে, এটা ইন্টারনাল সার্কুলার ছিল। আর আমি যদি দুইটা কেস স্টাডি বলি, সেটা হচ্ছে যে যেমন একটা ব্যাংকের প্রবেশনারি অফিসার নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংকে বাংলাদেশে হচ্ছে এখানে হচ্ছে যে আপনার লিখিত পরীক্ষা থাকে। তো সেই লিখিত পরীক্ষায় নির্দিষ্ট একটা মার্ক পেয়ে উত্তীর্ণ হয়ে তারপরে হচ্ছে তারা হচ্ছে যে ভাইভায় যেতে হয়, তখন হচ্ছে যে পরবর্তীতে তারা চাকরিতে যোগদান করতে পারে। 2019 সালের যে 24তম প্রবেশনারি যে অফিসার নিয়োগের যে পরীক্ষাটা, সেখানে হচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চল থেকে কিছু সিভি বাছাই করছে, যার পরিমাণ ছিল 890, এমনটা হতে পারে, একটু দুই একটা কম বেশি হতে পারে। 890টা সিভি বাছাই করে হেড অফিসে পাঠানো হয়েছে। হেড অফিসে পাঠিয়ে বলা হয়েছে যে আপনার ঢাকা ইউনিভার্সিটির যে আইবিএ ডিপার্টমেন্টের মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়ার জন্য। আইবিএ ডিপার্টমেন্ট তাদের পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার মার্ক নির্ধারণ করা হয়েছে 50। তো সেই সময় হচ্ছে যে 50 মার্ক নির্ধারণ করা হয়েছে, মাত্র 34 জন পাস উত্তীর্ণ হতে পারছে। পরবর্তীতে এই মানে মাত্র 36 জন উত্তীর্ণ হওয়ার পরে 550 জনকে এখানে একটা মৌখিক পরীক্ষা ডাকা হয়েছে, এবং পরবর্তীতে 50 মার্কের যে শিথিলতা, এটাকে কমিয়ে মাত্র 20 মার্ক করা হয়েছে। আমরা ওই নিয়োগটা এমনটাও দেখেছি যে পরীক্ষা দেয় না, মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা দেয় না এমন 12 জনকে ওখানে মানে যে নিয়োগ দেওয়া হয়েছে। তো এটা ছিল হচ্ছে যে আপনার বিজ্ঞপ্তি ছিল, কিন্তু ওই পুরো অংশটা আসছে চট্টগ্রাম থেকে, এবং এই নিয়োগে শতভাগ নিয়োগ পেয়েছে হচ্ছে যে আপনার চট্টগ্রাম জেলা থেকে। আর আরেকটা যদি কেস স্টাডি বলি, এটা হচ্ছে 22 সালের যে প্রফেশনাল অফিসার 25তম, সেই সময় হচ্ছে 150 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। 150 জনের মধ্যে 110 জন হচ্ছে চট্টগ্রাম থেকে নিয়েছে। তো সেই নিয়োগের হচ্ছে যে মার্ক নির্ধারণ করা হয়েছে যে 50 পেলে হচ্ছে যে উত্তীর্ণ হবে। যদিও পরবর্তীতে যারা চট্টগ্রাম থেকে পরীক্ষা দিয়েছে তাদের জন্য এক্সট্রা 25 মার্ক দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যারা বিভিন্ন অন্যান্য অঞ্চল থেকে পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন জেলা থেকে, তারা হচ্ছে যে সামনের সারিতে থাকলেও ওই যে এক্সট্রা 25 মার্কের কারণে তারা নিয়োগ পান নাই। যারা চট্টগ্রামের ছিল পুরোটাই তারাই নিয়োগ পেয়েছে। আপনি প্রমোশনের ক্ষেত্রেও কিছু এরকম মানে অদ্ভুত সব অনিয়ম হয়েছে, সেটা বলেন দেখি। জি, এখানে এই যে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হয়েছে, নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে এস আলম যখন এই ব্যাংকটি মানে যে নিয়ন্ত্রণে নেয়, পরবর্তীতে হচ্ছে সে একটা এইচআর পলিসিতে 7-এর 1 ধারা যুক্ত করে। সেখানে বলা হচ্ছে যে ব্যাংকের শীর্ষ কর্মকর্তা, মানে যে প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা ম্যানেজিং ডিরেক্টর, তিনি চাইলে ব্যাংকের চাহিদা মতো লোকবল নিয়োগ করতে পারবেন, এই যে বর্তমান এক্সিস্টিং যে নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া ব্যতি রেখে। ঠিক আছে, এই ধারাটা যুক্ত করার ফলে হচ্ছে যে এই নিয়োগগুলো করতে পারছে। তো আপনি যেটা বললেন যে এই যে এখানে অনেকে হচ্ছে যে 2 জন যে ডিএমডি হয়েছে, এর মধ্যে একজন ডিএমডি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা, ওই নীতিমালায় বলা আছে কোনো ব্যক্তি যদি ডিএমডি হতে হয়, ডিএমডি হচ্ছে যে এমডির পরের পোস্ট কিন্তু হচ্ছে দ্বিতীয় পোস্ট, কোনো ব্যক্তি যদি ডিএমডি হতে হয় তার 20 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা লাগবে। তো আমরা দেখেছি এই যে আকিজ উদ্দিন, তিনি ছিলেন ইসলামী ব্যাংকের ডিএমডি এবং এইচআর ডিপার্টমেন্টে তিনি পরিচালনা করছেন, তার আমলে কিন্তু এই নিয়োগগুলো। তিনি ডিএমডি হয়েছেন মাত্র 8 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা দিয়ে। তার অভিজ্ঞতা ছিল হচ্ছে তিনি এস-আলমের পিএস ছিলেন। এরপরে আমরা যদি দেখি, কোথায় এগুলো কি তদন্ত রিপোর্টে উঠে এসেছে? এটা হচ্ছে যে এই যে 4টি অডিট ফার্মের এবং বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে এই চিত্রটা উঠে এসেছে। তারপরে হচ্ছে মিফতা উদ্দিন, তিনিও ডিএমডি ছিলেন। তিনি হচ্ছে 17 বছরের ডিএমডি হন, এবং হচ্ছে যে তার ডিএমডি হতে হলে কিন্তু তার আগের পোস্টে কিন্তু 2 বছর থাকতে হয়। আগের পোস্টে দুজনই 2 বছর তাদের ছিল না, মাত্র 1 বছরের ব্যবধানই হচ্ছে তারা ডিএমডি পদ ভাগিয়ে নেন। আর আপনি যেটা বললেন যে অতিরিক্ত যে অ্যাক্সিলারেট যে তারা হচ্ছে প্রমোশন নিয়েছে, হ্যাঁ, এমন একটা 83 জনের আমরা সংখ্যা পেয়েছি যারা হচ্ছে 1 থেকে 7টা পর্যন্ত প্রমোশন নিয়েছেন এই মাত্র কয়েক বছরের ব্যবধানে। এর মধ্যে হচ্ছে যে আপনার কায়সার আলী, তিনি 4টা প্রমোশন নিয়েছেন।
ঠিক আছে, তিনি ডিএমডি ছিলেন, তারপরে সাব্বির 4টা প্রমোশন নিয়েছেন, তারপরে হচ্ছে যে আচ্ছা, আমরা যদি একটু যাই যে এই যে আপনি বললেন চিটাগংয়ের বিভিন্ন মানে বিভিন্ন উপজেলায় এই পরিমাণ 800%, 700% লোক বাড়ানো হয়েছে, তো তাহলে কি ইসলামী ব্যাংক তার যে পরিমাণ লোকবল দরকার তার চাইতে বেশি লোকবল নিয়োগ করেছিল কিনা? হ্যাঁ, এই রিপোর্টে এই চিত্রটা উঠে এসেছে। ইসলামী ব্যাংকের যে পরিমাণ, মানে যে তার স্ট্রেংথ অনুযায়ী যে পরিমাণ লোকজন দরকার কার্যপরিধি অনুযায়ী, তার চেয়েও বেশি 3000 লোক নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে প্রতি মাসে হচ্ছে আপনার মানে আমরা একটা হিসাব এসেছে প্রায় 500 থেকে 600 কোটি টাকা এই কর্মীদের পিছনে বেতন বাবদই ব্যয় হয়েছে বছরে ব্যয় হয়েছে। আর হচ্ছে আপনি যেটা বললেন যে এখানে অতিরিক্ত, তো হ্যাঁ অবশ্যই। আর 5000 কর্মী যাদেরকে পরে বাদ দেওয়া হলো, এটা কি প্রক্রিয়ায় বাদ দেওয়া হলো? হ্যাঁ, এটা হচ্ছে 5ই আগস্টের পরে যারা এসালমের আমলে নিয়োগ পেয়েছে এই কর্মকর্তাদেরকে হচ্ছে যে একটি মূল্যায়ন পরীক্ষার জন্য ডাকা হয়, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখন এই অডিটটা করে দেখে যে কোনো পরীক্ষারই নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না, হচ্ছে লিখিত পরীক্ষা ছিল না, তখন বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনায় একটা তারা মূল্যায়ন পরীক্ষা ডাকে। ওই মূল্যায়ন পরীক্ষাটা যখন ডাকা হয় তখন হচ্ছে যে এই যে যারাই চাকরিচ্যুত পরবর্তীতে হয়েছেন, এর মধ্যে 2 জন হচ্ছে আদালতে রিট করেন। আদালতে রিট করার প্রেক্ষিতে আদালত আবার হচ্ছে যে ইসলামী ব্যাংকের পক্ষেই রায় দেন, বলেন যে পরীক্ষা নিতে পারবেন। তো পরীক্ষা যেদিন পরীক্ষা ডাকা হয় সেদিন পরীক্ষা হচ্ছে চট্টগ্রামের, মানে যে সব তো চট্টগ্রামেরই নিয়োগ ছিল, এরা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করেনি, এবং যারা অংশগ্রহণ করতে চেয়েছে তাদেরকে হচ্ছে নানাভাবে হচ্ছে যে আপনি হুমকি দিয়ে হয়রানি করে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি। তবে যারা এর বাইরে কি, কিন্তু এই পরীক্ষাটা কিন্তু আইবিএ নিয়েছে, বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে হচ্ছে যে পরবর্তীতে ইসলামী ব্যাংক নিয়ে নেয়, কারণ তারা হচ্ছে এসআর পলিসি অনুযায়ী তারা হচ্ছে যে পরীক্ষা অংশগ্রহণ করেছে। এখন হচ্ছে যারা বাদ পড়েছে তারা যদি মূল্যায়ন পরীক্ষায় অ্যাটলিস্ট তারা জয়েন করতো এবং তারা যদি রিয়েলি এই জবটা নেয়ার মতো ক্যাপাসিটি থাকতো তাহলে তারা জয়েন করতো এবং তারা আবার চাকরিটা ফেরত পেত। হ্যাঁ, কিন্তু তারা ওইটা করে নেই, কারণ হচ্ছে যে আপনার তারা মানে যে পরীক্ষা দিতে ভয় পেয়েছে, পরীক্ষায় মানে যে তারা কতটা যোগ্যতা প্রমাণ করতে পারবে সেটা নিয়ে তারা সন্দিহান ছিল, সেজন্য তারা পরীক্ষায় অংশগ্রহণ করে নেই। তারা মনে করছে যে আমরা আদালতের মাধ্যমে গেলে অথবা হচ্ছে যে এক ধরনের মব করলে করলে আমরা আমাদের নিয়োগ। আচ্ছা, এখানে লোন অনিয়ম নিয়েও তো আসলে আমরা এর আগেও লিখেছি, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এখানে কি পরিমাণ এই এসালম গ্রুপের কাছে লোন গিয়েছে? হ্যাঁ, এখানে আমরা ইতিপূর্বে রিপোর্ট করেছি যে এসালমের প্রায় পুরো ব্যাংকিং সেক্টরে 1 ডজন ব্যাংক এবং কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানের তার টোটাল ঋণের পরিমাণ হচ্ছে যে 2,25,000 কোটি টাকা সে পুরো ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিয়েছেন। আর ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্য, হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এটা বলছি, এবং এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক না, এটা হচ্ছে যে আর্থিক ইন্টেলিজেন্স ইউনিট, যে এটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তাদের প্রতিবেদনে এই চিত্রটা উঠে এসেছে। তো শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে এই বিএফআইও রিপোর্টে এসেছে 1,05,000 কোটি টাকা তারা হচ্ছে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আর আমরা যদি আপডেট যে তথ্য দেখি, সে তথ্য অনুযায়ী হচ্ছে ইসলামী ব্যাংকের যে শীর্ষ 20 জন ঋণ খেলাপি, এর মধ্যে 15টি যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কোনো না কোনো ক্রমে এসালমের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায় আর কি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে আসলে এটি আমরা যেই ইনফরমেশনগুলো এখানে দিলাম সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের এবং অডিট ফার্মগুলোর তথ্যের ভিত্তিতে, এবং আজকে ইসলামী ব্যাংকের কি অবস্থা সেটা আমরা সবাই জানি যে ব্যাংকটি এখন 85,000 কোটি টাকার উপরে প্রভিশন শর্টফলে আছে, এবং এই ব্যাংকটি এখন নাজেহাল অবস্থায়, সে এখন কিভাবে বেঁচে থাকবে সেই চেষ্টা করছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।